গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা। আজ থাকছে এর শেষ পর্ব। বই পড়ার আগ্রহে সাময়িক ভাটা দেখা গেল। আগের জগতে ফিরে গেলাম, ঘুরে বেড়ানো। ইতিমধ্যে চুরিবিদ্যা খানিকটা রপ্ত হয়েছে। লক্ষ্য করেছি মা ভাঙতি পয়সা রাখেন তোশকের নিচে। সিকি, আধুলি, আনি, দুয়ানি ঠিক কত আছে সেই হিসাব তার নেই। ভাঙতি পয়সার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সিকি। একবার একটা সিকি সরিয়ে সমস্ত দিন আতঙ্কে নীল হয়ে রইলাম। সারাক্ষণ মনে হলো এই বোধহয় মা বলবেন, সিকি কে নিয়েছে? মা তেমন কিছু করলেন না। পরদিন সেই সিকি নিয়ে এবং সঙ্গে ছোট বোনকে নিয়ে চায়ের স্টলে চা খেতে গেলাম। আমার উদ্দেশ্য হচ্ছে বড়রা যেমন দোকানে চা খায় আমরাও তেমনি খাবো। দোকানদার নিশ্চয়ই 2 ক্ষুদে কাস্টমার পেয়ে বিস্মিত হয়েছিল। সে যত্ন করে আমাদের দুজনকে গ্লাস করে 2 কাপ চা দিল। একটা পরোটা ছিঁড়ে দুভাগ করে দুজনের হাতে দিল এবং কোনো পয়সা রাখল না। হাতের সিকি হাতেই রয়ে গেল। তারপর দুজনে একটা রিকশায় উঠে পড়লাম। কোনো গন্তব্য নেই, যতদূর রিকশা যায়। তখন রিকশা ভাড়া ছিল বাধা। শহরের এক মাথা থেকে আরেক মাথা যাওয়া যেত এক সিকিতে। রিকশাওয়ালা আমাদের জল্লারপাড়ের কাছে নামিয়ে দিল। সেখান থেকে মহা আনন্দে হেঁটে বাসায় ফিরলাম। মনে হলো চুরিবিদ্যা খুব খারাপ কিছু নয়। মার তোশকের নিচ থেকে প্রায় পয়সা উধাও হতে লাগলো। একদিন কাজের ছেলে রফিক চুরির জন্য প্রচণ্ড বকা খেল। তোশকের নিচে পয়সা রাখাও বন্ধ হয়ে গেল। বড় কষ্টে পড়লাম। এখন একমাত্র ভরসা দেশের বাড়ি থেকে বেড়াতে আসা মেহমানরা। আমাদের বাসায় মেহমান লেগেই থাকতো। দাদার বাড়ির দিকের মেহমান, মার বাড়ির দিকের মেহমান। কেউ আসতো শহর দেখতে, কেউ শাহজালাল সাহেবের মাজার দেখতে, কেউ বা চিকিৎসা করাতে। মেহমানরা দয়াপরবশ হয়ে 1 আনা বা 2 পয়সা বাড়িয়ে দিতেন। পৃথিবীটাকে বড়ই সুন্দর মনে হতো। ছুটে যেতাম দোকানে। কত অপূর্ব সব খাবার, হজমি। 2 পয়সায় অনেকখানি পাওয়া যেত। টকটক ঝাঁঝালো স্বাদ। খানিকটা মুখে দিলেই জিভ কালো কুচকুচে হয়ে যেত। 1 আনায় পাওয়া যেত 2 গোল্লা সর্ষে তেল মাখানো বিচি ছাড়ানো তেঁতুল। বাদাম ভাজা আছে, বুট ভাজা আছে। যদু মিয়ার দোকানে পাওয়া যেত দুধ চকলেট। 1 আনায় 4টা, তবে আমার জন্য একটা ফাও, 5টা। মিষ্টি পানের একটা দোকান ছিল। তার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেই দোকানি ছোট একটা পান বানিয়ে আমার হাতে দিয়ে বলতো, ভাগ। কি সুস্বাদু ছিল সেই মিষ্টি পান। গভীর আগ্রহে অপেক্ষা করতাম দেশের বাড়ির মেহমানদের জন্য। মেহমান আসা মানেই আনন্দ। শহর দেখানোর জন্য আমি চমৎকার গাইড। একদিন না একদিন তারা রংমহল সিনেমা হলে ছবি দেখতে যাবেন। আমাকে সঙ্গে নিতেই হবে। আমাকে নেয়ার ব্যাপারে তারা তেমন আপত্তিও করবে না, কারণ আমার জন্য আলাদা করে টিকিট করতে হবে না। আমি ছবি দেখব কোলে বসে কিংবা দাঁড়িয়ে। বাড়িতে মেহমান থাকার আরেকটি বড় সুবিধা হচ্ছে সেই সময় মার শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যেত। বড় ধরনের অপরাধেও মা কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার শাস্তি ছাড়া অন্য শাস্তি দিতেন না। মেহমানদের মধ্যে একজনের কথা আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তিনি মায়ের দিকের দূরসম্পর্কের আত্মীয়। ভাটি অঞ্চলের মানুষ। খুনের দায়ে হাজতে আছেন। জামিনের ছাড়া পেয়ে কয়েকদিন থাকতে এলেন আমাদের এখানে। অসম্ভব রকমের রুগ্ন একজন মানুষ, যক্ষ্মা নামের কালব্যাধিতে ধরেছে। সারাক্ষণ কাশছেন। কাশির সঙ্গে টাটকা রক্ত পড়ছে। তিনি বাসায় এসে মাকে ডেকে বললেন, রাজরোগে ধরেছ গো মা, এই ব্যাধি ছোঁয়াচে। তোমার ছেলেপুলের সংসার, ভেবেচিন্তে বলো, আমাকে রাখবে? 3-4 দিন থাকতে হবে। হোটেলে থাকতে পারি, কিন্তু হোটেলে থাকতে ইচ্ছা করছে না। তুমি ভেবেচিন্তে বলো। মা বললেন, আপনি অবশ্যই আমার এখানে থাকবেন। খুব ভালো কথা, তাই থাকব। বেশি দিন বাঁচব না। যে কয়টা দিন আছি পরিচিত মানুষদের মধ্যে থাকতে চাই। তবে মা, আমি যে থাকব, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? নিজের মতো বাজার সদাই করব। এর জন্য মনে কষ্ট নিও না। আমার অনেক জিনিসের অভাব আছে, টাকা পয়সার অভাব নাই। কি মা, রাজি? মাকে রাজি হতে হলো। আমরা পরম বিস্ময়ে দেখলাম মাত্র 4 দিন যে লোকটি থাকবে তার জন্য বস্তা ভর্তি পোলাওয়ের চা এসেছে, টিন ভর্তি ঘি, চিনি। দুপুরে প্রকাণ্ড একটা চিতল মাছ চলে এলো, ঝাঁকা ভর্তি মুরগি। তিনি নিজে এত সব খাবার দাবারের কিছুই খেলেন না। মাকে বললেন, আমাকে 3 চামচ আলো চালের ভাত আর 1 চামচ ঘি দাও। এর বেশি আমি কিছু খেতে পারি না। আল্লাহ আমার রিজিক তুলে নিয়েছেন। শৈশবে যে অল্প কিছু মানুষ আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল, উনি ছিলেন তাদের একজন। ভাটি অঞ্চলের জমিদার বংশের মানুষ।
এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় মানুষ একযোগে এদের বসতবাড়ি আক্রমণ করে। এরা তখন আত্মরক্ষার জন্য কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বন্দুক নিয়ে দোতলা থেকে এলোপাথারি গুলি করতে থাকেন। 50-এর মতো মানুষ আহত হয়, মারা যায় 6 জন। জমিদার বাড়ির সকল পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ আসামি হিসেবে সবাইকে বেঁধে নিয়ে আসে। যক্ষ্মারোগে আক্রান্ত যে মানুষটির কথা বলছি তিনিও আসামিদেরই একজন। পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, বাড়ি যখন আক্রান্ত হয় তখন আমিই বন্দুক নিয়ে বের হই। আমি একাই গুলি করি। হত্যাকাণ্ডের সমস্ত দায়-দায়িত্ব আমার। শাস্তি হলে আমার শাস্তি হবে, অন্য কারও নয়। মজার ব্যাপার হলো, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনোই যোগ ছিল না। এই ধরনের স্বীকারোক্তি তিনি করেছেন অন্যদের বাঁচানোর জন্য। তার যুক্তি হলো, আমার যক্ষ্মা হয়েছে, আমি তো 2 দিন পর এমনিতেই মারা যাচ্ছি, ফাঁসিতেই না হয় মরলাম, অন্যরা রক্ষা পাক। তাছাড়া বাকি সবারই বউ ছেলে মেয়ে আছে। আমি চিরকুমার মানুষ, আমি বেঁচে থাকলেই কি, মরলেই কি। যক্ষ্মারোগীর চোখ এমনিতে উজ্জ্বল হয়। ওর চোখ আমার কাছে মনে হলো ঝিকমিক করে জ্বলে। সারাক্ষণ ধবধবে সাদা বিছানায় সাদা চাদর গায়ে জড়িয়ে মূর্তির মতো বসে থাকেন। আমি বড়ই বিস্ময় অনুভব করি। একদিন হাত ইশারা করে আমাকে ডাকলেন। আমি এগিয়ে যেতেই তীব্র গলায় বললেন, তুই সবসময় আমার আশপাশে ঘুর করিস কেন? খবরদার, আর আসবি না। ছোট পুলাপান আমি পছন্দ করি না। আহত ও অপমানিত হয়ে তার ঘর থেকে আমি বের হয়ে আসি, কিন্তু তার প্রতি যে গভীর ভালোবাসা লালন করি তার হেরফের হয়নি। মামলা চলাকালে জেল হাজতে তার মৃত্যু হয়। আমার মনে আছে, তার মৃত্যু সংবাদ পেয়ে আমি বালিশে মুখ গুজে দীর্ঘ সময় কাঁদি। সাহিত্য বাসর। বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতিক। মাসে অন্তত 2 বার বাসায় সাহিত্য বাসর নামে কি যেন হতো। কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো। আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না, উঁচু গলায় কথা বলতে পারতাম না, শব্দ করে হাসতেও পারতাম না। এর থেকে ধারণা হতো বসার ঘরে তারা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম। আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হলো। একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়ল, অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনল। তারপর কেউ বলল ভালো হয়েছে, কেউ বলল মন্দ, এই নিয়ে তর্ক বেঁধে গেল। নিতান্তই ছেলেমানুষি ব্যাপার। একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। অমনি 2 জন ছুটে গেল তাকে ধরে আনতে। ধরে আনা হলো। বয়স্ক একজন মানুষ, অথচ হাও মাও করে কাঁদছে। কি অদ্ভুত কাণ্ড! কাণ্ড এখানে শেষ হলো না। ছিঁড়ে কুচি কুচি করা কাগজ এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হতে লাগলো। সেই লেখা পড়া হলো। সবাই বলল, অসাধারণ, এই হচ্ছে আমার ছেলেবেলা, বাবার প্রাণপ্রিয় সাহিত্য বাসর। সারাটা জীবন তিনি সাহিত্য করে গেলেন। কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করবেন। চাকরি এবং সাহিত্য দুটো একসঙ্গে হয় না। ট্রাঙ্কে বোঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ থরে থরে সাজানো। বাবার সাহিত্যপ্রেমের স্বীকৃতি হিসেবে আমাদের বসার ঘরে বড় একটা বাঁধানো সার্টিফিকেট ঝোলানো, যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাকর উপাধিতে ভূষিত করা হয়েছে। এই উপাধি তাকে কারা দিয়েছে, কেন দিয়েছে কিছুই এখন মনে করতে পারছি না। শুধু মনে আছে বাঁধানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না। বাবার মৃত্যুর পর তার সমাধিফলকে আমি এই উপাধি এবং শোকগাথায় রবীন্দ্রনাথের 2 লাইন কবিতা ব্যবহার করি। দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা। বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনতেন না, তার সামর্থ্য ছিল না। তিনি যা করতেন তা হচ্ছে মানি অর্ডার করে তাদের নামে 5 টাকা বা 10 টাকা পাঠিয়ে কুপনে লিখতেন, জনাব, আপনার কবিতাটি পত্রিকায় সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি। উপহার হিসেবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম। উক্ত অর্থ গ্রহণ করলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব। ইতি প্রতিভামুগ্ধ ফয়জুর রহমান আহমেদ, সাহিত্য সুধাকর। ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্য নানান প্রশংসাবাক্য শুনেছেন, কিন্তু মানি অর্ডারে টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটারই কথা। প্রায় সময় দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোহর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন।
এমনিভাবে উপস্থিত হলেন কবি রওশন ইসদানি। পরবর্তীকালে তিনি খাতিমুন নবিয়ুন গ্রন্থ লিখে আদমজী পুরস্কার পান। যখনকার কথা বলছি তখন তার কবি খ্যাতি তেমন ছিল না। আমার পরিষ্কার মনে আছে, লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিকশা থেকে নেমে ভাড়া নিয়ে রিকশাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন। জানলাম ইনি বিখ্যাত কবি রওশন ইসদানি। আমাদের বলে দেওয়া হলো যেন হইচই না করি, চিৎকার না করি। ঘরে একজন কবি বাস করছেন। কবিতা লেখার মুডে থাকলে সেই মুডের ক্ষতি হবে। দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রোদে গা মেলে পড়ে রইলেন। আমাকে ডেকে বললেন, এই মাথা থেকে পাকা চুল তুলে দে। কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন। মানুষ হিসেবে তারা অন্যরকম বলে যে প্রচলিত ধারণা আছে, কবি রওশন ইসদানিকে দেখে আমার মনে হলো ওই ধারণা ঠিক না। তারা 8-10টা মানুষের মতোই, আলাদা কিছু না। আমার আদর যত্নে খুব সম্ভব পাকা চুল তোলার দক্ষতার সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন, খাতা কলম নিয়ে আয়, তোকে কবিতা লেখা শিখিয়ে দেই। আমি কঠিন গলায় বললাম, আমি কবিতা লেখা শিখতে চাই না। তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে কি শিখতে চাস? কিছুই শিখতে চাই না। আসলেই তাই। শৈশবে কারো কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি, এখনও চাই না। অথচ আশ্চর্য, আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান। অর্থনীতি, সমাজনীতি, দর্শন, ভাষা এবং বাংলা বানানের শিক্ষকরা আমার চারপাশে আছেন। পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে 18-19 বছরের তরুণী সবাই আমার শিক্ষক। সবাই আমাকে শেখাতে চান। হয়তো ভালোবাসা থেকেই চান, কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না। জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছিলাম এই কারণেই। পদ্মপাতার জল। আমাদের পাশের বাসায় থাকতো নাদু দিলুরা। তারাও আমাদের মতোই অল্প আয়ের বাবা মার পুত্রকন্যা। সবাই একসঙ্গে ধুলো মাটিতে গড়াগড়ি করে বড় হচ্ছি। ওমা, একদিন শুনি ওরা বড়লোক হয়ে গেছে। দেখতে দেখতে ওদের কাপড় চোপড় পাল্টে গেল, কথাবার্তার ধরন ধারণও বদলে গেল। এখন আর ওরা দাঁড়িয়াবান্ধা কিংবা বুড়ি খেলার জন্য আমাদের কাছে আসে না। ঈদ উপলক্ষে ওরা নতুন কাপড় তো পেলই, সেই সঙ্গে পেল ট্রাইসাইকেল। ট্রাইসাইকেলটি শিশু মহলে বিস্ময়ের সৃষ্টি করল। আমিও এর আগে এই জিনিস দেখিনি। কি চমৎকার ছোট্ট একটা রিক্সা, এর মধ্যে আবার বেলও আছে, টুং টুং করে বাজে। এই বিস্ময়কর বাহনটিতে একবার শুধু চড়তে পারার দুর্লভ সৌভাগ্যের জন্য আমি তখন আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি। চেষ্টা করে বিফল হলাম। সবসময় নাদুদিলুর সঙ্গে একজন কাজের মেয়ে থাকে। আমি কাছে গেলে সে খ্যাক করে ওঠে। হাত দিয়ে একটু দেখার অনুমতি চাইলাম, সেই অনুমতিও পাওয়া গেল না। আমরা শিশুরা সমস্ত কাজকর্ম ভুলে ট্রাইসাইকেল ঘিরে গোল হয়ে বসে রইলাম। অনেক চিন্তা করে দেখলাম, ট্রাইসাইকেল কেনার কথা বাবাকে কি বলা যায়? মনে হলো সেটা ঠিক হবে না। বাবার তখন চরম আর্থিক সমস্যা যাচ্ছে। তার সবচেয়ে আদরের ছোট বোন অসুস্থ। সেই বোনের চিকিৎসায় যাবতীয় ব্যয়ভার তার বহন করতে হচ্ছে। ঈদে আমরা ভাই বোনেরা কোনো কাপড় চোপড় পাইনি। শেষ মুহূর্তে বাবা আমাদের 3 ভাই বোনকে 3টা প্লাস্টিকের চশমা কিনে দিলেন, যা চোখে দিলে আশেপাশের জগৎ নীল বর্ণ ধারণ করে। কাপড় না পাওয়ার দুঃখ রঙিন চশমায় ভুললাম। তার চেয়েও বড় কথা, দিলু এই চশমার বিনিময়ে আমাকে তার ট্রাইসাইকেল খানিকটা স্পর্শ করার দুর্লভ সুযোগ দিল। সে বড়ই আনন্দময় অভিজ্ঞতা। যতই দিন যেতে লাগলো, এদের রমরমা সমসমা বাড়তেই লাগলো। শুনলাম তাদের জন্য বিশাল দোতলা বাড়ি তৈরি হচ্ছে। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত কোনো রকম কষ্টসৃষ্টে এখানেই থাকবে। এর মধ্যে এই 2 ভাই বোনের জন্মদিন হলো। জন্মদিন বলে যে একটা ব্যাপার আছে আমরা তা জানা ছিল না। এই দিনে উৎসব হয়, খানাদানা হয়, উপহার নিয়ে লোকজন আসে, কে জানত। আমরা অভিভূত। শেফু একদিন বাবাকে গিয়ে বলল, আমার জন্মদিন করতে হবে। বাবা খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে মা, করা হবে, কিন্তু শুধুই একবার। এই উৎসব আমি দ্বিতীয়বার করব না। তোমরা বড় হবার চেষ্টা করো, অনেক বড়, যাতে সারা দেশের মানুষ তোমাদের জন্মদিনে উৎসব করে, বাবা মার করতে না হয়। শেফু বলল সে প্রাণপণ চেষ্টা করবে বড় হবার। আমি দেখলাম সুযোগ ফসকে যাচ্ছে। শুধু শেফুর জন্মদিন হবে, আমার হবে না, এ কেমন কথা? আমি গম্ভীর গলায় বললাম, বাবা, আমিও খুব বড় হবার চেষ্টা করব, আমারও জন্মদিন করতে হবে। বাবা বললেন, আচ্ছা তোমারও হবে। শুধু ইকবাল ঘোষণা করলো সে বড় হতে চায় না,
ছোটই থাকতে চায়, তার জন্মদিন লাগবে না। আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি নভেম্বরের 9 তারিখ শেফুর জন্মদিন। দেখতে দেখতে 9 তারিখ এসে পড়ল। আমরা খুব উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলাম এই উপলক্ষে কাউকে বলা হলো না। বাবা বললেন, আমরা নিজেরা উৎসব করব, কাউকে বলবো না। পায়েস ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি হলো না। আমাদের মন ভেঙে গেল। সন্ধ্যার পর জন্মদিনের উৎসব শুরু হলো। বাবা বীরপুরুষ কবিতা আবৃত্তি করলেন। প্রাণেশ কাকু 3টা গান গাইলেন। পায়েস খাওয়া হলো। তারপর বাবা ছোট্ট একটা বক্তৃতা দিয়ে শেফুর হাতে একটা উপহারের প্যাকেট তুলে দিলেন। সেই উপহার দেখে আমাদের সবার বিস্ময়ে বাকরোধ হয়ে গেল। আমার দরিদ্র বাবা খুবই দামি উপহার কিনেছেন। চীনেমাটির চমৎকার খেলনা টি সেট, যা দেখলে একালের শিশুদেরও চোখ কপালে উঠে যাবার কথা। বাবা বললেন, পছন্দ হয়েছে মা? শেফু কাঁদতে কাঁদতে বলল, এত সুন্দর জিনিস সে তার জীবনে দেখেনি। আনন্দে সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার বিছানা থেকে উঠে গিয়ে দেখে আসে টি সেট ঠিকঠাক আছে কিনা। সেই রাতে আমি নিজেও উদ্বেগে ঘুমোতে পারলাম না। আর মাত্র 3 দিন পর আমার জন্মদিন। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। গোপন সূত্রে খবর পেলাম আমার জন্য 10 গুণ ভালো উপহার অপেক্ষা করছে। খবর দিলেন মা। মার খবর খুবই নির্ভরযোগ্য। জন্মদিন এসে গেল। গান, কবিতা আবৃত্তির পালা শেষ হবার পর আমার হাতে উপহারের প্যাকেট তুলে দেওয়া হলো। প্যাকেট খুলে দেখি একটি বাঁধানো ফ্রেমে দীর্ঘ একটি কবিতা। বাবা ছেলের জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসেছেন। কবিতার প্রথম 2টি চরণ। 7টি বছর গেল পরপর আজিকে পড়েছ আটে, তব জন্মদিন নয়তো মলিন ভয়াল বিশ্ব হাটে। বাবা খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, উপহার পছন্দ হয়েছে? অনেক কষ্টে কান্না চাপা দিয়ে বললাম, হ্যাঁ। তোর মুখ দেখে মনে হচ্ছে পছন্দ হয় নাই। আমি চুপ করে রইলাম। বাবা খানিকক্ষণ শান্ত চোখে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এ উপহার এখন তোর কাছে সামান্য মনে হচ্ছে। এমন একদিন আসবে যখন আর সামান্য মনে হবে না। বাবা কবি ছিলেন না। হৃদয়ের তীব্র আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে তিনি কবিতার আশ্রয় নিয়েছেন। তার অতি আদরের ছোট বোনের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি কাঁদতে কাঁদতে কবিতা লিখতে বসেছেন। চোখের জলে লেখা দীর্ঘ কবিতা হয়তো শুদ্ধতম কবিতা হয়নি, কিন্তু যে আবেগের তাড়নায় কলম হাতে নিয়েছিলেন সেই আবেগে কোনো খাদ ছিল না। বাবার কাছ থেকে প্রথম শিখলাম, মনে তীব্র ব্যথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা, যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছাড়িয়ে দেয় চারদিকে। বাবা হচ্ছেন আমার দেখা প্রথম কবি। আমার দেখা দ্বিতীয় কবি হচ্ছেন আমাদের বড় মামা ফজলুল করিম। তিনিও আমাদের বাসায় থাকতেন এবং এমবি কলেজ আইএ পড়তেন। আমার মেজ মামা যেমন প্রতি বছর পরীক্ষা দিয়ে ফেল করতেন, বড় মামা ফেল করতেন পরীক্ষা না দিয়ে। পরীক্ষা না দেবার চমৎকার সব যুক্তি বের করতেন। এইসব যুক্তিতে অতি সহজেই মাকে কাবু করে ফেলতেন। পরীক্ষার আগের দিন মুখ গম্ভীর করে বলতেন, বুবু, এই বছরও পরীক্ষা দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কেন? এবছর আবার কি হলো? গত বছর পাশের হার বেশি ছিল, কাজেই এই বছর কম হবে। পরীক্ষা দিলে ফেল করতে হবে। আগামী বছর চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এবছর পরীক্ষাটা দে, পাশ ফেল পরের ব্যাপার। আরে না, পরীক্ষা দিয়ে এনার্জি লস করার কোনো মানে হয় না। বলাই বাহুল্য, পরের বছর তিনি পরীক্ষা দেন না, কারণ রুটিন খুব খারাপ হয়েছে, গ্যাপ কম। তবুও দিতেন, কিন্তু এনার্জি লসের ভয়ে দিচ্ছেন না। বড় মামা সব এনার্জি জমা করে রাখলেন এবং শুভক্ষণে পুরো এনার্জি নিয়ে জনৈকা তরুণীর প্রেমে পড়ে গেলেন। প্রেমের আবেগে কবিতার পর কবিতা বের হতে লাগলো। আমার উপর দায়িত্ব পড়ল এইসব কবিতা যথাস্থানে পৌঁছে দেবার। আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে লাগলাম। তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় প্রেমের ভাটায় টান পড়ল। গোটা 50 বিরহের কবিতা লিখে বড় মামা হৃদয় যাতনা কমালেন। মজার ব্যাপার হচ্ছে, বড় মামার সেই সব কবিতা কিন্তু বেশ ভালো ছিল বলে আমার ধারণা। তিনি এইসব কবিতা প্রকাশ করার ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখাননি কিংবা পরবর্তী সময়ে কবিতা লেখার চেষ্টাও করেননি। তার ভাবটা এরকম, এইসব কবিতা শুধু দুজনের জন্যই লিখেছেন, তৃতীয় কারোর জন্য নয়। আমি নিজে নানাভাবে বড় মামার কাছে ঋণী। গল্প বলে মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলার দুর্লভ ক্ষমতা তার ছিল। তার এই ক্ষমতা আমাকে বারবার বিস্মিত করত। একই গল্প যখন বড় মামার কাছে শুনতাম তখন অন্যরকম হয়ে যেত। এর কারণ বুঝতে পারতাম না, তবে কারণ নিয়ে ভাবতাম, এটা মনে আছে।
তিনি হাতি আঁকার চমৎকার একটা সহজ কৌশল শিখিয়ে দিলেন। এই কৌশলে আমি ৩,০০০-এর মতো হাতি ১ মাসের মধ্যে এঁকে ফেলি। বাড়ির সাদা দেয়াল পেন্সিলে আঁকা হাতিতে হাতিময় হয়ে যায়। তার একটা সাইকেল ছিল, সারা দিন সাইকেলে করে ঘুরতেন। মাঝে মাঝে আমাকে পিছনে বসিয়ে বেড়াতে বের হতেন। সাইকেল চলতো ঝড়ের গতিতে। তখন বিলাতে যাওয়া খুব সহজ ছিল। দল বলে সিলেটিরা বিলাত যাচ্ছে। মামারও পাসপোর্ট হয়ে গেল। ৩টে নতুন স্যুট বানানো হলো। মামা স্যুট পরে ঘোরাফেরা করেন। আমরা মুগ্ধ বিস্ময়ে দেখি। কাঁটা চামচ দিয়ে ভাত মাছ খান, দেখতে বড় ভালো লাগে। শেষ পর্যন্ত বিলেত যাওয়া হলো না। মামা বললেন, আরে দূর দূর, দেশের উপর জিনিস নাই, বিদেশ গিয়ে আমি ঘাস কাটবো নাকি? আমি ভালোই আছি। বাবা বিস্মিত হয়ে বললেন, তুমি তাহলে যাচ্ছ না? জি না। কি করবে কিছু ঠিক করেছ? আয়ে পরীক্ষা দেব। এইবার উড়া শুনেছি ম্যাক্সিমাম পাশ করবে। পরীক্ষা অবশ্য দিলেন না, কারণ পরীক্ষার আগে আগে খবর পেলেন এইবার কোশ্চেন খুব টাফ হবে। গতবার ইজি হয়েছিল, এইবার টাফ। টাফ কোশ্চেনে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তিনি একটা ক্যারাম বোর্ড কিনে ফেললেন। মামা এবং চাচা দুজনে মিলে গভীর রাত পর্যন্ত টুকুস টুকুস করে ক্যারাম খেলেন। বড় সুখের জীবন তাদের। আমার জীবনও সুখের, কারণ বাসার প্রধান শাসক বাবা অনুপস্থিত। তিনি প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। তাকে বদলি করা হয়েছে দিনাজপুরের জগদলে। সেই সময় বর্ডার রক্ষার দায়িত্ব ছিল পুলিশের উপর। বাবা চলে গেলেন বর্ডারে। আমার পূর্ণ স্বাধীনতা, কারোরই কিছু বলার নাই। সেই সময় দেশের বড় ধরনের খাদ্যাভাব দেখা দিল। ভয়াবহ অবস্থা। হাজার হাজার মানুষ খাবারের সন্ধানে শহরে জড়ো হয়েছে। থালা হাতে বাড়ি বাড়ি ঘুরছে। সিলেট শহরে অনেকগুলো লঙ্গরখানা খোলা হলো। লঙ্গরখানায় বিরাট ডেকচিতে খিচুড়ি রান্না করা হয়। ক্ষুধার্ত মানুষদের একবেলা খিচুড়ি খাওয়ানো হয়। আমি মন্ত্রমুগ্ধের মতো ওদের খাওয়া দেখি। কলার পাতা কেটে লাইন ধরে সবাই বসে। প্রত্যেকের পাতায় 2 ফাতা করে খিচুড়ি দেয়া হয়। কত আনন্দে, কত আগ্রহ নিয়ে নেতারা খিচুড়ি খায়। ওদের আনন্দে ভাগ বসানোর জন্যই হয়তোবা এক দুপুরে কলার পাতা নিয়ে ওদের সঙ্গে খেতে বসে গেলাম। সেই খিচুড়ি অমৃতের মতো লাগলো। এরপর থেকে রোজই দুপুরবেলায় লঙ্গরখানায় খেতে যাই। একদিন বোনকেও নিয়ে গেলাম। সেই মহানন্দে কলার পাতা নিয়ে আমার সঙ্গে বসে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে এক ভদ্রলোক বিস্মিত হয়ে আমাদের 2 ভাই বোনের সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে রাজ্যের বিস্ময় নিয়ে বললেন, এরা কারা? ধরা পড়ে গেলাম। কানে ধরে আমাদের দুজনকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমার মা ক্রমাগত কাঁদতে লাগলেন। লঙ্গরখানায় খাওয়ার অপমানে তার নাকি মাথা কাটা যাচ্ছে। লঙ্গরখানায় আমি পাতা পেতে খেয়েছি, এতে লজ্জিত বা অপমানিত বোধ করার কি আছে তা আমি ওই দিন বুঝতে পারিনি, আজও পারি না। নিঃসন্তান গণি চাচার জীবনে এই প্রথম একটি বড় ঘটনা ঘটল। এক ভিখিরি মা ছেলে কোলে নিয়ে এসেছে ভিক্ষা করতে। ফুটফুটে ছেলে। গণি চাচার ছেলেটাকে বড়ই পছন্দ হলো। তিনি প্রস্তাব দিলেন ছেলেটাকে তিনি আদর যত্নে বড় করবেন। তার বিনিময়ে ভিখিরি মা 10 টাকা পাবে। কিন্তু কোনোদিন এই ছেলেকে তার ছেলে বলে দাবি করতে পারবে না। মা রাজি হয়ে গেল। এই ঘটনা আমার মনে বড় ধরনের ছাপ ফেলে। এখনও চোখের সামনে স্পষ্ট দেখি ভিখিরি মা মুখ কালো করে ঘরের বারান্দাতে বসে আছে। গণি চাচার স্ত্রী তার ছেলে কোলে বারান্দায় এসে ধমকাচ্ছেন, কি চাও তুমি? তোমাকে না বলেছি কখনো আসবে না, কেন এসেছো? ব্যথিত মা করুণ চোখে ছেলের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। ভিখিরিনীর হাত থেকে বাঁচবার জন্য গণি চাচা কয়েকবার বাড়ি বদল করলেন। কোনো লাভ হলো না। যেখানেই যান সেখানেই মা উপস্থিত হয়, সারাদিন বারান্দায় বসে থাকে। শেষটায় গণি চাচা চেষ্টা চরিত্র করে সিলেট থেকে বদলি হয়ে গেলেন মৌলভীবাজার। হতদরিদ্র মার হাত থেকে ছিনিয়ে নিলেন একটি শিশু। আমার তখন বয়স অল্প, খুবই অল্প। পৃথিবীর জটিলতা বোঝার বয়স নয়। তবুও মনে হলো এটা অন্যায়, খুব বড় ধরনের অন্যায়। ওই ভিখারিনী মার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হতো। আমি তার পিছনে পিছনে হাঁটতাম। বিড়বিড় করে সে নিজের মনে কথা বলতো। নিজের দুপাশে থুতু ফেলতে ফেলতে এগোতো। হয়তো তার মাথা খারাপ হয়েছিল। একজন ভিখারিনীর মাথা খারাপ হওয়া এমন কোনো বড় ঘটনা নয়। জগৎ সংসারে তাতে কিছুই যায় আসে না। পৃথিবী চলে তার নিজস্ব নিয়মে। সেই সব নিয়ম জানার জন্য এক ধরনের ব্যাকুলতা আমার মধ্যে হয়তো তৈরি হয়েছিল। অনেক ধরনের প্রশ্ন মনে আসতো, কাউকে করতে পারতাম না। প্রশ্নগুলোর উত্তর নিজের মনেই খুঁজতে হতো। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, এই প্রশ্নটা একদিন মনে এলো। ভালো মানুষেরা বেহেশতে, খারাপ মানুষেরা দোজকে। এই সহজ উত্তর মনে ধরল না। মনে হলো উত্তর এত সহজ নয়। মৃত্যু সম্পর্কিত জটিল প্রশ্নটি মনে আসার কারণ আছে। কারণটা বলি। একদিন সিলেট সরকারি হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি।
হঠাৎ দেখি নর্দমায় একটি মৃতদেহ পড়ে আছে। লোকজন ভিড় করে দেখছে। কৌতূহল মিটে চলে যাচ্ছে। আমিও দেখতে গেলাম। মৃতদেহ দেখে আমার শরীর কাঁপতে লাগলো, কারণ মৃত মানুষটির ঠোঁটে হাসি। তার চোখ বন্ধ, কিন্তু হাসির ভঙ্গিতে ঠোঁট বেঁকে আছে। দেখেই মনে হয় কোনো একটা মজার ঘটনায় চোখ বন্ধ করে সে হাসছে। আমার বুকে ধক করে ধাক্কা লাগলো। দৌড়ে পালিয়ে এলাম। মৃতদেহটির হাসি হাসি মুখের ছবি নিজের মন থেকে কিছুতেই মুছতে পারলাম না। বিকেলে আবার দেখতে গেলাম। মৃতদেহ আগের জায়গাতেই আছে। তার মুখের হাসিরও কোনো হেরফের হয়নি। পরদিন আবার গেলাম। লাশ সরানো হয়নি, তবে মুখের হাসি আর চোখে পড়ল না। অসংখ্য লাল পিঁপড়ায় সারা শরীর ঢাকা। লোকটির গায়ে যেন লাল রঙের একটা চাদর। খুব ইচ্ছে করলো চাদর সরিয়ে তার মুখটি আরেকবার দেখি এখনও কি সেই মুখে হাসি লেগে আছে। আমি বাসায় ফিরলাম কাঁদতে কাঁদতে। বাসায় ফিরেই শুনি বাবার চিঠি এসেছে। আমরা সিলেটে আর থাকবো না, চলে যাব দিনাজপুর। জায়গাটার নাম জগদল। মৃত মানুষটির কথা আর মনে রইল না। আনন্দে লাফাতে লাগলাম। মৃত লোকটির কথা আর মনে রইল না। বলাটা বোধহয় ঠিক হলো না। মনে ঠিকই রইল, তবে চাপা পড়ে গেল। একমাত্র শিশুরাই পারে সব ঘটনা সহজ ভঙ্গিতে গ্রহণ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে। তারা একটি স্মৃতি থেকে দ্রুত অন্য স্মৃতিতে চলে যেতে পারে। সব আলাদা আলাদা রাখা, ঢাকনা দিয়ে ঢাকা। মাঝে মাঝে ঢাকনার মুখ তুলে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা। কোনো কিছুই সে নষ্ট করতে বা ফেলে দিতে রাজি না। কষ্টকর স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা আমি শুধু বড়দের মধ্যেই দেখি, শিশুদের মধ্যে না। আমার বন্ধু অনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে। রোগা টিংটিঙে একটা ছেলে, বড় বড় চোখ, খাদা নাক, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দুদলে তুমুল খেলা চলছে। আমি মাঠের বাইরে। গায়ে জ্বর বলে খেলতে পারছি না। জ্বর এমন বাড়াবাড়ি যে বসে থাকতে পারছি না, আবার উঠে চলে যেতেও পারছি না। এমন সময় অনুকে লক্ষ্য করলাম। সে খুব মন দিয়ে ঘাস খাচ্ছে। সত্যি সত্যি ঘাস খাচ্ছে। দু আঙ্গুলে ঘাসের কচি পাতা দ্রুত তুলে চপ চপ শব্দে চিবিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ঘাস খাচ্ছ কেন? সে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। বলে পুরো সুফি সাধকদের নির্লিপ্ততা নিয়ে ঘাস চিবোতে লাগলো। এমনভাবে চিবোচ্ছে যেন অতি উপাদেয় কোনো খাবার। তার খাওয়া দেখে জিভে পানি চলে আসে। আমি কৌতূহল সামলাতে পারলাম না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, ঘাস খাচ্ছ কেন? সে উদাস গলায় বলল, ভাইটামিন আছে। এরকম একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব না হওয়ার কোনো কারণই নেই। 10 মিনিটের মাথায় আমরা জন্মের বন্ধু হয়ে গেলাম। সে শিখিয়ে দিল ঘাসের কোন অংশ খেতে হয়, কোন অংশ খেতে হয় না। দুটা পাতার মাঝখানে সুতার মতো যে ঘাসটা বের হয় সেটাই খাদ্য। তবে ডগার খানিকটা বাদ দিতে হবে, ডগাটা বিষ। অনু আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়ে। আমাদের স্কুলে না, অন্য কি একটা স্কুলে। তার মা নেই, বাবার সঙ্গে থাকে। বাবা প্রতিদিন রুটিন করে অনুকে দুবেলা মারেন। স্কুল থেকে ফিরে আসার পর একবার, সন্ধ্যাবেলা খেলার মাঠ থেকে ফিরে আসার পর একবার। সেই মারও দর্শনীয় মার। তবে মজার ব্যাপার হচ্ছে, মার পর্ব শেষ হওয়ার পরই দুজনে অতি ঘনিষ্ঠ বন্ধু, যেন কিছুই হয়নি। অনু বাবার ছোট চাকরি করতেন। বাসার সাজসজ্জা অতি দরিদ্র। বাসে বেড়ার ঘর, পাশেই ডোবা, ময়লা নোংরা পানি। খেলা শেষ করে বাসায় ফিরে অনু সেই নোংরা পানিতে দিব্যি হাত মুখ ধুয়ে ফেলে। অনুর বাবাকে মানুষ হিসেবে আমার খুব পছন্দ হলো। ছোটদের সঙ্গে কথা বলেন এমনভাবে যেন তারা ছোট না, তার সমবয়স্ক মানুষ। আমাকে একদিন বললেন, এই যে আই চন্ডীগড় সাহেব দেশের ভার নিল, লোকটা কেমন? তোমার কি মনে হয় 19-20 কিছু হবে? আই চন্ডীগড় কে? সে কবেই বা দেশের ভার নিল? কিছুই জানি না, তবু খুব বুঝদার মানুষের মতো মাথা নাড়লাম। মুখে বললাম, হবে। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে হয় না। সব এক, দেয়াশলাইয়ের কাঠি। ফুস কইরা একবার জ্বলল, তারপর শেষ। চমৎকার সব উপমা আমি ওর কাছ থেকে শুনেছি। যেমন মেয়ে মানুষ সম্পর্কে তার একটা ছড়া, মায়ে পুরা, ভৈনে ভুরা, কন্যায় পাই, স্ত্রীর কপালে কিছুই নাই। এই ছড়ার অর্থ জানি না, অসংখ্যবার তার কাছে শুনেছি বলে এখনও মনে আছে। উনি একবার আমাকে চিতই পিঠা খাওয়াবার দাওয়াত দিলেন। তার বাবা চিতই পিঠা বানাবেন। যথাসময়ে উপস্থিত হলাম। উঠোনে চুলায় পিঠা সেকা হচ্ছে। পিতা এবং পুত্র মিলে পিঠা বানাচ্ছে। গল্পগুজব করতে করতে পিঠা খাওয়া হচ্ছে। ওদের দুজনকে দেখে যা হিংসা লাগলো, মনে হলো ওরা কত সুখী। আমার যদি মা না থাকতো কি চমৎকার হতো।
অনুর কপালে সুখ দীর্ঘস্থায়ী হল না, তার বাবা বিয়ে করে ফেললেন। অনু গম্ভীর হয়ে আমাকে বলল, সৎমার সংসারে থাকবো না, দেশান্তর হব। আমি বললাম, কোথায় যাবে? এখনও ঠিক করি নাই, ত্রিপুরা, আসাম, এক জায়গায় গেলেই হয়। প্রাণের বন্ধুকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক করলাম আমিও সঙ্গে যাব। বন্ধুর শোকে আমার ভিতরেও খানিকটা বৈরাগ্য এসে গেছে। এক সকালে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ছে এমন একটি ট্রেনের কামরায় দুজনে উঠে বসলাম। ট্রেন কোথায় যাচ্ছে কিছুই জানি না। ট্রেন ছাড়ার পরপরই আমার মন থেকে দেশান্তরী হবার যাবতীয় আগ্রহ কর্পূরের মতো উবে গেল। বাসার জন্য মন যে খুব খারাপ হলো তা না, প্রচণ্ড ভয়ে অস্থির হলাম এই ভেবে, যদি টিকিট চেকার ওঠে তখন কি হবে। কান্না শুরু করলাম। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কান্নাও শব্দও বাড়তে লাগলো। কেন জানি বাকি ঘটনা আমার পরিষ্কার মনে নেই, আবছা আবছা মনে আছে। পরের স্টেশনে আমাদের নামিয়ে দেওয়া হলো। ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাসে করে আমাদের সিলেট শহরে পৌঁছে দেন। আমার ভিতর থেকে দেশান্তরী হবার আগ্রহ পুরোপুরি চলে গেলেও অনুর ভিতর সেটা থেকেই যায়। প্রতি মাসে অন্তত একবার হলেও সে বাড়ি থেকে পালিয়ে যায়। 3-4 দিন কোথায় কোথায় কাটিয়ে আবার ফিরে আসে। অনু শুধু যে আমার বন্ধুই ছিল তাই না, শিক্ষকও ছিল। জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তার কাছ থেকে পেয়েছি। যেমন আকাশে প্লেন দেখলেই দৌড়ে গাছের নিচে কিংবা বাড়ির ভিতর ঢোকা উচিত, কারণ প্লেনের যাত্রীরা পেশাব পায়খানা করলে তা মাথার উপর এসে পড়তে পারে। নানান ওষুধপত্রের টোটকা দেওয়াই তার জানা ছিল। যেমন মুখে ডিম নিয়ে যেসব লাল পিঁপড়া হেঁটে যায়, ওই সব পিঁপড়া দৈনিক 5টা করে খেলে অর্শরোগ সেরে যায়। যেহেতু আমার অর্শরোগ ছিল না, কাজে সেই মহৌষধ পরীক্ষা করে দেখা হয়ে ওঠেনি। অনুকে আমি কখনো হাসি খুশি দেখিনি। সারাক্ষণ সে চিন্তিত ও বিষণ্ণ। শুধু একদিন হাসতে হাসতে দৌড়ে তাকে আমাদের বাসার দিকে আসতে দেখা গেল। জানলাম তার একটা বোন হয়েছে। দেখতে সে নাকি পরীর মতো সুন্দর। জন্মের পর সে হাসতে শিখে গেছে। সারাক্ষণ নাকি হাসছে। আমি পরদিন সদা হাস্যময়ী অনুর ভগিনীকে দেখতে গেলাম। অনুর মা শাড়ির আঁচল ফাঁক করে লাল টুকটুকে শিশুকে দেখিয়ে খুশি খুশি গলায় বললেন, নজর লাগাইও না, মাটিতে থুক দেও। যাতে শিশুটির উপর নজর না লাগে সেজন্যই আমি এবং অনু দুজনেই মাটিতে এক গাদা থুতু ফেললাম। এই ঘটনার খুব সম্ভব 1 সপ্তাহের ভিতর অনুর বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন। অন্যের দুঃখে অভিভূত হবার মতো বয়স বা মানসিকতা কোনোটাই তখন ছিল না। কাজেই এই ঘটনা আমার মনে কোনো ছাপ ফেলল না। আমাদের বাসায় তখন বড় ধরনের সমস্যা। গনি চাচার চাকরি চলে গেছে, অ্যান্টি কারাপশনের মামলা চলছে তার বিরুদ্ধে, জেল হয়ে যাবে। মোটামুটি নিশ্চিত তিনি কপর্দক শূন্য অবস্থায় তার স্ত্রী এবং পালক পুত্রকে নিয়ে আমাদের বাসায় উঠে এসেছেন। গনি চাচার স্ত্রী রাত দিন কাঁদেন। সেই কান্নাও ভয়াবহ কান্না, চিৎকার, মাটিতে গড়াগড়ি। আমরা ছোটরা অবাক হয়ে দেখি। গনি চাচা উঠোনে পাটি পেতে সারাদিন শুয়ে থাকেন এবং তালপাতার পাখায় হাওয়া খান। দীর্ঘদিন তারা আমাদের বাসায় রইলেন। 2টি সংসার টানতে গিয়ে মা হিমশিম খেয়ে গেলেন। তার অতি সামান্য যেসব সোনার গয়না ছিল সব বিক্রি হয়ে গেল। সেবার ঈদে আমরা কেউ কোনো কাপড় পেলাম না। আমাদের বলা হলো অল্পদিন পরেই বড় ঈদ আসছে, বড় ঈদে সবাই ডাবল ডাবল কাপড় পাবো। যেহেতু খানিকটা বড় হয়েছি, চারপাশের জগৎ কিছুটা হলেও বুঝতে শিখেছি, সে কারণে মনের কষ্ট পুরোপুরি দূর করতে পারছি না। মন খারাপ করে ঘুরে বেড়াই। আশেপাশের বাচ্চাদের বাবাদের হাত ধরে দোকানে যায়, কলরব করতে করতে ফিরে আসে। বাসায় ফিরে এলাম। বাসায় খুব আনন্দ, খুব উত্তেজনা। বাবা জগদল থেকে আমাদের এসেছেন এবং ঘোষণা করেছেন এই ঈদেই আমাদের সবাইকে কাপড় এবং জুতা দেওয়া হবে, কেনাও হবে আজ। আনন্দে লাফাতে লাগলাম। অনুর কথা মনে রইল না। জগদলের দিন। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছু দিন কেটেছে জগদলে। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। বাবা অনেক লেখালেখি করলেন যাতে বইগুলো অন্তত সরকারি পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা হয়। তার লেখালেখিতে কোনো কাজ হলো না। বাবা কতবার যে গভীর বেদনায় বললেন, আহা, চোখের সামনে বইগুলো নষ্ট হচ্ছে, কিছু করতে পারছি না। ইচ্ছা করলেই সমস্ত বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারতেন, তাতে বইগুলো রক্ষা পেত। তিনি তা করলেন না। পরের জিনিস নিজের মনে করার প্রশ্নই আসে না। তিনি হা হুতাশ করতে লাগলেন। চোখের সামনে বই নষ্ট হতে লাগলো। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই চোখ জুড়ে ঘুম আসতো।
কত বিচিত্র শব্দ আসতো বন থেকে। আনন্দ এবং আতকে শিউরে শিউরে উঠতাম। সবাই ঘুমোতাম একটা ঘরে। বিশাল 3টা খাট একত্র করে ফুটবলের মাঠের আকৃতির একটা বিছানা তৈরি করা হতো। বিছানার উপরে সেই মাপে তৈরি একটি মশারি। রাতে বাথরুম পেলে মশারির ভিতর থেকে নামা নিষিদ্ধ ছিল, কারণ খুব কাকড়া বিছা এবং সাপের উপদ্রব। আমাদের আশেপাশে কোনো জনমানব ছিল না। অনেক দূরে বনের ভিতর একজন কম্পাউন্ডার থাকতেন। সভ্য মানুষ বলতে তিনি। তার বড় মেয়েটির নাম আরতি, আমার বয়সী, বিচিত্র স্বভাবের মেয়ে। একদিন সকালে আমাদের বাসার সামনে এসে মিহি সুরে ডাকতে লাগলো, কাজল, এই কাজল। আমি বের হয়ে এলাম। যেন কতদিনের চেনা সেই ভঙ্গিতে বলল, বনে বেড়াতে যাবে? গলার স্বরটাও ভারী মিষ্টি। আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ। সে আমাকে নিয়ে বনে ঢুকে গেল। ক্রমেই সে ভিতরের দিকে যাচ্ছে। আমি একসময় শঙ্কিত হয়ে বললাম, ফেরার পথ মনে আছে? আমি খুব ভালো করে জানি এই মেয়ে আমাকে আবার আগের দিনের মতো গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবে, তবু তার আহ্বান উপেক্ষা করতে পারলাম না। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এত চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়া মরতে হলেও এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ। যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে। শীতের জন্যই বোধহয় শরীরে এক ধরনের আবেগ সৃষ্টি হয়। শেষ পর্বে শঙ্খ নদী। পচাগড় থেকে বাবা বদলি হলেন রাঙামাটিতে। দেশের এক মাথা থেকে আরেক মাথা, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। বাবাকে জিজ্ঞেস করা হলো, স্কুল নেই? তিনি বললেন, অবশ্যই আছে, স্কুল থাকবে না কেন? রাঙামাটি বেশ বড় শহর, খুব সুন্দর শহর, স্কুল আছে শুনে মনটা খারাপ হয়ে গেল। স্যার আমাকে জিজ্ঞেস করলেন সমকোণ কাকে বলে। আমি বলতে পারলাম না। রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, সেও পারল না। না পারারই কথা, কারণ রাজকন্যারা সবসময় একটু হাবা ধরনের হয়। এরপরে স্যার আমার জন্য শাস্তির ব্যবস্থা হলো, বিচিত্র শাস্তি। বড় একটা কাগজে লেখা হলো, আমি পড়া পারি নাই, আমি গাধা। সেই কাগজ গলায় ঝুলিয়ে দেওয়া হলো। স্যার একজন দপ্তরিকে ডেকে আনলেন এবং কঠিন গলায় বললেন, এই ছেলেকে সবকটা ক্লাসে নিয়ে যাও, ছাত্ররা দেখুক। অপমানে আমি নীল হয়ে গেলাম। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমরা সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আজ থেকে 30 বছর আগে সিলেটের মীরাবাজারের বাসায় এক গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখি মশারির ভিতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে। বিস্ময়, ভয় ও আনন্দে আমি চেঁচিয়ে উঠলাম, এটা কি? বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাই বোনেরা জাগলো। বাবা আমার গায়ে হাত বোলাতে বলতে বললেন, জ্যোৎস্নার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারি গায়ে পড়েছে। ভেন্টিলেটরটা ফুলের মতো নকশা কাটা, কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারির ভেতর আলোর ফুল। ভয়ের কিছু নাই, হাত বাড়িয়ে ফুলটা ধরো। আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো, কিন্তু ধরা পড়ল না। বাকি রাতটা আমার নির্ঘুম কাটলো। কতবার সেই ফুল ধরতে চেষ্টা করলাম, পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটলো আমার শৈশব, কৈশোর ও যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্টা করে যাচ্ছি। যদি একবার জ্যোৎস্নার ফুল ধরতে পারি, মাত্র একবার, এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশি কিছু চাইবার নাই। আমার ছেলেবেলা এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।